এই হচ্ছে প্রিয়া। আমাদের আশেপাশে যেমন কিছু জীবন্ত সিসি ক্যামেরা ঘুরে বেড়ায়, ঠিক তেমনি এক জীবন্ত সিসি ক্যামেরা হচ্ছে প্রিয়া। তবে আমাদের সমাজে এরা অশান্তির কারণ হলেও আজকের সিনেমার প্রিয়া আমাদের সমাজের জন্য বেশ উপকারী। তার বাড়ির পাশের এক মহিলা একদিন কোনো কারণ ছাড়াই নিখোঁজ হয়ে যায়। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কে তাকে গুম করেছে? তার নিজের ছেলে নাকি কোনো কিডন্যাপার? আর এই রহস্য খুঁজতে যে আমাদের সামনে এমন সব সত্য চলে আসবে যা আপনার হুশ একদম উড়িয়ে দিবে। তো এতক্ষণ আমরা বলছিলাম মালায়ালাম ইন্ডাস্ট্রির একটি দুর্দান্ত সাসপেন্স থ্রিলার মুভি সুষমা দর্শনীর কথা। এটা খুবই রিসেন্ট সিনেমা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। তো সিনেমার শুরুতেই দেখা যায় প্রিয়া তার এক বন্ধুর সাহায্যে কিছু ভুয়া ডকুমেন্টস তৈরি করছে, আর এগুলো ব্যবহার করে সে একটি চাকরির জন্য অ্যাপ্লাই করছে। সেই সময় হঠাৎ তার গাড়ির সাইরেন বাজতে শুরু করে। তার গাড়িটি বাইরেই পার্ক করা ছিল, আর সেটার পেছনে কোনো একটা গাড়ি ধাক্কা মেরে সেখান থেকে কেটে পড়েছে। এই হচ্ছে প্রিয়ার হাজবেন্ড অ্যান্থনি। সে তার কাজে খুবই সিরিয়াস। অফিসে সে অনেক পরিশ্রম করত এবং সবসময় তার টার্গেট সে পূরণ করত, কিন্তু তার সমস্ত কৃতিত্ব নিয়ে নেয় অফিসের অন্য এক মেয়ে। সে মেয়ে ছিল অসম্ভব সুন্দরী, আর এই কারণে বস তাকে অনেক বেশি প্রায়োরিটি দিত। একদিন প্রিয়ার কলোনিতে নতুন এক ফ্যামিলি আসে। ফ্যামিলিতে মাত্র দুজন মানুষ, এক হচ্ছে ম্যানুয়াল আর হচ্ছে তার মা। ম্যানুয়াল এখানে ব্যবসা করে, আর তার মা কিছুটা অসুস্থ। তার আবার সবকিছু ভুলে যাওয়ার অসুখ রয়েছে। এই ম্যানুয়ালের ঘরটা হচ্ছে প্রিয়ার ঘরের একদম সামনেই। প্রিয়ার ঘরে বসে ম্যানুয়ালের বাড়ির প্রায় সবকিছুই স্পষ্ট দেখা যেত। প্রিয়া দেখে ম্যানুয়াল তার মায়ের খুবই যত্ন নেয়। সে সবসময় তার মায়ের পাশেই থাকত। আর এই ভালো মানুষই দেখে কলোনির সবাই দ্রুত ম্যানুয়ালের বন্ধু হয়ে যায়। ম্যানুয়াল সবাইকে জানায় যে তার মা স্মৃতিভ্রম রোগে আক্রান্ত, যেটা অ্যামনেশিয়া নামে পরিচিত। মানে হচ্ছে এই রোগে আক্রান্ত ব্যক্তি কিছুক্ষণ পরেই সবকিছু ভুলে যেত, তাই তাকে তার মায়ের অতিরিক্ত যত্ন নিতে হয়। ম্যানুয়ালের এই ভালো স্বভাব দেখে স্টেসি নামক একটি মেয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, কারণ ম্যানুয়াল তখন অবিবাহিত ছিল, আর স্টেসি তার সন্তানকে নিয়ে একাই থাকত। সে একজন সিঙ্গেল মাদার। এভাবেই ম্যানুয়াল এবং স্টেসির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকেই আমরা কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে থাকি। ম্যানুয়াল কলোনির সকলের গতিবিধি গোপনে নজর রাখতে শুরু করে। কে কখন কি করে, কখন বাসায় আসে, আবার কখনই বা বাইরে যায়, এভরিথিং সবকিছুই সে গোপনে নোট করে রাখত। একদিন সে একটি লাল কাপড় একটি বাঁশের সঙ্গে বেঁধে তার বাড়ির চারপাশ ঘুরে একটি নির্দিষ্ট জায়গায় পুঁতে রাখে। তারপরে তার বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি ম্যানুয়াল গোপনে কিছু একটা করতে যাচ্ছে। একদিন প্রিয়া ম্যানুয়ালের মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই মহিলা প্রিয়াকে কোনো পাত্তা না দিয়েই বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। প্রিয়ার কাছে এই আচরণ বেশ অদ্ভুত লাগে। এর পরের দিন ম্যানুয়াল তার বাড়ির ছাদে একটি বড় গুইসাপ দেখতে পায়। সেটিকে সে মেরে বাড়ির ভিতরে নিয়ে যায়। প্রিয়া এ সবকিছুই তার বাড়ি থেকে দেখতে থাকে, কিন্তু সে বুঝতে পারছিল না ম্যানুয়াল এটাকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে কেন। সেই রাতেই ম্যানুয়াল কলোনির সবাইকে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু সে জানায় সে নাকি উপবাস করেছে, তাই সে কোনো মাংস খাচ্ছে না। এটা শুনে প্রিয়া কিছুটা সন্দেহ করতে থাকে যে কিছু একটা গন্ডগোল এখানে অবশ্যই আছে। এখানে আমরা এটা স্পষ্টই বুঝতে পারি ম্যানুয়াল সেই গুইসাপটা মেরে সবাইকে খাইয়ে দিয়েছে। এরপরেই ম্যানুয়াল তার আঙ্কেলকে ফোন করে এবং তাকে জানায় সে জায়গাটা খুব ভালোভাবে দেখেছে। এখন থেকেই তারা তাদের কাজ শুরু করতে পারবে। এদিকে প্রিয়ার হাজবেন্ড অ্যান্টনি তাকে জানায় সে অফিসে প্রমোশন পেয়েছে। একই সঙ্গে প্রিয়ার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। এই খুশিতে তারা সিদ্ধান্ত নেয় 19 তারিখে তাদের বিবাহ বার্ষিকীতে তারা একটি পার্টি করবে। প্রিয়া তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে এই পার্টির দাওয়াত দিয়ে দেয়। এই গ্রুপটা ছিল তাদের সোসাইটির কিছু মেয়েদের গ্রুপ। এই খবর স্টেসি এবারে ম্যানুয়ালকেও জানিয়ে দেয়। ম্যানুয়াল এই খবর পাওয়া মাত্র তার আঙ্কেলকে কল করে এবং তাকে বলে আমরা পার্টির দিনই এই কাজটা করব, কারণ ওই দিন সবাই অনেক বিজি থাকবে। এবারে তারা একটি বড় ট্যাঙ্ক এবং কিছু কেমিক্যাল কিনে নিয়ে আসে। আজ পার্টির দিন, সবাই প্রিয়ার বাড়িতে চলে গেছে। ম্যানুয়ালও সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবারে আমরা দেখতে পাই ম্যানুয়াল বের হবার আগে একটা ইস্ত্রি কানেক্ট করে, আর সেটা তার মায়ের শাড়ির উপরে রেখে দেয়, আর সেটা গরম হতে থাকে। তো সেটা সে অবস্থায় রেখেই ম্যানুয়াল সেই পার্টিতে চলে যায়। পার্টি শুরু হয়ে যায়। এমন সময় হঠাৎ ম্যানুয়ালের বাড়িতে আগুন ধরে যায়। চারপাশে সবাই মিলে সেই আগুন নিভিয়ে ফেলে। ম্যানুয়াল জানায় যে তার মা চুলার আগুনে দুর্ঘটনাবশত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো কিছুক্ষণ আগেই দেখেছি ম্যানুয়াল ইচ্ছা করেই এই আগুন লাগতে দিয়েছে। এর মধ্যেই দেখা যায় ম্যানুয়ালের মা নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সে তো বাড়িতেই ছিল। কিছু সময় পরেই পুলিশ ম্যানুয়ালের মাকে খুঁজে বের করে এবং তাকে নিয়ে আসে।
দেখা যায় ম্যানুয়েলের মা একা হাঁটতে হাঁটতে স্টেশনে চলে গিয়েছিল, আর সেখানেই সে বসেছিল। অ্যান্টনি ম্যানুয়েলকে বলে তার উচিত তার মায়ের খোঁজ খবর রাখার জন্য একজন নার্স নিয়োগ করা। প্রয়োজনে সে তার পরিচিত এক নার্সের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে। কিন্তু ওইদিকে প্রিয়া এটা বিশ্বাস করে না যে ম্যানুয়েলের মা অসুস্থ। সে মনে করে ম্যানুয়েলের মা সম্পূর্ণ সুস্থই আছে। প্রিয়ার এটা মনে হবার অবশ্য যথেষ্ট কারণ আছে। সেই মহিলা তার সমস্ত কাজ নিজেই ঠিকঠাকভাবে করত। যেহেতু ম্যানুয়েলের বাড়ির অনেক কিছুই প্রিয়ার বাড়ি থেকে স্পষ্টই দেখা যায়, আর এ কারণেই প্রিয়া ম্যানুয়েলের কথা বিশ্বাস করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, ম্যানুয়েল কেন তার মাকে পাগল প্রমাণ করতে যাচ্ছে? সে কেন প্রমাণ করতে চায় যে তার মা সবকিছু কিছুক্ষণ পরেই ভুলে যায়? প্রিয়া এ ব্যাপারে একদম শিওর হয়ে যায় যে ম্যানুয়েল কিছু একটা অবশ্যই লুকাচ্ছে। এর পরের দিনই ম্যানুয়েল স্টেসিকে তার বাড়িতে ডাকে এবং তাকে বলে, আগামীকাল আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, তাই কাল তুমি আমার মায়ের সঙ্গে থেকো আর তার একটু খেয়াল রেখো। স্টেসি ম্যানুয়েলের কথায় রাজি হয়ে যায়, আর সে তার অফিস থেকে সেজন্য ছুটিও নিয়ে নেয়। সেই রাতে মিস্টার রয় ম্যানুয়েলকে কিছু নেশা জাতীয় ওষুধ দেয় এবং তাকে বলে, আগামীকাল এটি তোমার মায়ের খাওয়ার সঙ্গে মিশিয়ে দিও, সে যেন কিছু সময়ের জন্য অজ্ঞান থাকে। পরের দিন যখন স্টেসি ম্যানুয়েলের বাড়িতে আসে, ম্যানুয়েল তাকে বলে, আমি জুস বানিয়ে রেখেছি, এটি মাকে খাইয়ে দিও আর তুমিও খেয়ে নিও, আর খেয়াল রেখো বাড়িতে যেন অন্য কেউ ঢুকতে না পারে। সেদিন দুপুরে বৃষ্টি শুরু হলে প্রিয়া তার ছাদে কাপড় তুলতে চায়। তখন তার চোখ পড়ে ম্যানুয়েলের ছাদের দিকে। সেখানে সমস্ত কাপড় আগেই তুলে নেওয়া হয়েছে। তো এটা দেখে প্রিয়া ভাবে, ম্যানুয়েলের বাড়িতে তো কেউ নেই, তাহলে তার মা কিভাবে ছাদ থেকে কাপড় তুললেন? যেহেতু সে সবকিছুই ভুলে যেত, তাহলে সে কিভাবে মনে রাখলেন যে বাড়ির ছাদে কাপড় আছে? এরপর প্রিয়া ম্যানুয়েলের বাড়িতে যায়। প্রিয়ার উদ্দেশ্য হচ্ছে ম্যানুয়েলের মায়ের সঙ্গে কথা বলে এটা বের করা যে সে কি আসলেই অসুস্থ, নাকি ম্যানুয়েল সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছে। সেখানে তার দেখা হয়ে যায় স্টেসির সঙ্গে। স্টেসি ইতিমধ্যেই ম্যানুয়েলের মাকে জুস খাইয়ে দিয়েছে এবং সে নিজেও খেয়েছে। স্টেসি তার নিজের কথা বলে প্রিয়াকে ব্যস্ত রাখে, যার ফলে প্রিয়া ম্যানুয়েলের মায়ের সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে পারে না। তবে সে দেখে ম্যানুয়েলের মা খুবই নার্ভাস হয়ে পড়েছে। ওইদিকে মিস্টার রয় বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখে যে ম্যানুয়েলের বাড়িতে প্রিয়া ঢুকে গেছে। কিছুক্ষণ পর প্রিয়া যখন ফিরে আসে, স্টেসি ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে। ম্যানুয়েলের মাও অচেতন হয়ে পড়ে যায়, কারণ ম্যানুয়েল জুসের মধ্যে আগেই ওষুধ মিশিয়ে রেখেছিল। তারপর রয় গোপনে বাড়ির ভেতরে আসে এবং ম্যানুয়েলের মাকে তুলে নিয়ে যায়। স্টেসি যখন জ্ঞান ফিরে পায়, তখন সে ম্যানুয়েলের মাকে খুঁজতে থাকে। সে সবাইকে জানিয়ে দেয় যে ম্যানুয়েলের মাকে হয়তো কেউ অপহরণ করেছে। কিছু সময় পরেই পুলিশ একটি মহিলার মৃতদেহ খুঁজে পায়, কিন্তু পরীক্ষা করার পর দেখা যায় যে সেটি ম্যানুয়েলের মা নয়। ওইদিকে ম্যানুয়েলের মায়ের নিখোঁজ হওয়ার খবর শুনে একটি মেয়ে ম্যানুয়েলের বাড়িতে চলে আসে। আমরা এখানে জানতে পারি সে ম্যানুয়েলের বোন, আর তার নাম হচ্ছে ডায়ানা। সে নিউজিল্যান্ড থাকে। মায়ের নিখোঁজ হওয়ার খবর শুনে সে এখানে চলে এসেছে। এবারে প্রিয়া ডায়ানার সাথে পরিচিত হয় এবং তারা একে অপরের সাথে নম্বর বিনিময় করে। সেই দিনই রয় ম্যানুয়েলের বাড়ি বিক্রির জন্য একজন ব্রোকার নিয়ে আসে। এতে ম্যানুয়েলের সঙ্গে ডায়ানাকেও সেখানে সিগনেচার করতে হয়। কিন্তু কোনো এক অজানা কারণে ডায়ানা হঠাৎ সেদিনই নিউজিল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং ম্যানুয়েল তাকে বিমানবন্দরে পৌঁছে দেবার জন্য তার সঙ্গে বের হয়ে যায়। প্রিয়ার কাছে এই ব্যাপারটা বেশ অদ্ভুত মনে হয়, কেননা ডায়ানা এত তাড়াতাড়ি ফিরে গেল। সেই রাতেই প্রিয়া যখন পানি খেতে ঘুম থেকে ওঠে, সে তখন ম্যানুয়েলের বাড়ির দিকে তাকায়, আর সেখানে সে দেখতে পায় ম্যানুয়েলের মা জানালায় দাঁড়িয়ে আছে। কিন্তু ম্যানুয়েলের মা তো নিখোঁজ, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাই প্রিয়া এবারে বুঝে যায় যে সেই মহিলা হারিয়ে যায়নি, সে নিশ্চয়ই এই বাড়ির ভেতরে লুকিয়ে আছে আর কোনো কিছু একটা গোপনে প্ল্যান করছে। এবারে প্রিয়া এই কথা তার হাজবেন্ডকে জানায়। তার হাজবেন্ড প্রিয়ার কথা বিশ্বাস করে না। সে মনে করে প্রিয়া হয়তো কোনো কিছু হ্যালুসিনেট করেছে। সেই রাতেই মিস্টার রয় ম্যানুয়েলের বাড়িতে কিছু কেমিক্যাল এবং একটি ট্যাঙ্ক নিয়ে আসে। পরের দিন প্রিয়া লুকিয়ে ম্যানুয়েলের বাড়িতে যায়। সে জানালা দিয়ে ম্যানুয়েলের মাকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। ম্যানুয়েলের বন্ধু জন প্রিয়াকে দেখতে পায়। জন প্রিয়াকে দেখে বেশ ভয় পেয়ে যায়। জন এখানে বিশেষ একটি ড্রেস এবং মাস্ক পরে কিছু একটা করছিল। এখানে আমরা বুঝতে পারি সে কেমিক্যাল নিয়ে কিছু একটা করছিল। জন ম্যানুয়েলকে ফোন করে জানায়, তোমার প্রতিবেশী মনে হয় আমাকে দেখে ফেলেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আসলে প্রিয়া কিন্তু জনকে দেখতে পায়নি। এই কথা শুনে ম্যানুয়েল প্রিয়ার বাড়িতে চলে আসে এবং চিৎকার করে তাকে ধমকাতে থাকে, তুমি কেন আমার বাড়িতে ঢুকেছ? সে প্রিয়াকে অনেক কথা শুনিয়ে দেয়। প্রিয়া এবারে একদমই শিওর হয়ে যায় যে ম্যানুয়েল নিশ্চয়ই খারাপ কিছু করছে। সে সঙ্গে সঙ্গে ডায়ানাকে মেসেজ করে জানায় যে সে রাতে তার মাকে সেখানে দেখেছে। কিন্তু ডায়ানা প্রিয়ার কথা বিশ্বাস করে না এবং তাকে বলে, এটি তোমার ভুল ধারণা, কারণ পুলিশ এখনো আমার মাকে খুঁজে পায়নি। এরপর আমরা দেখি ম্যানুয়েল বাড়ির পেছনে নালায় কিছু একটা রাসায়নিক ঢালছে, যা দেখতে একদম রক্তের মতো।
সেদিনই ম্যানুয়েল তার চাচা রয়কে বলে আমাদের দ্রুত সবকিছু পরিষ্কার করে ফেলা উচিত। এরপর সবাই মিলে বাড়ি পরিষ্কার করতে থাকে, চারপাশে স্প্রে করে দুর্গন্ধ দূর করতে থাকে। সেই সন্ধ্যায় প্রিয়া তার বন্ধুদের নিয়ে ম্যানুয়েলের বাড়িতে যায়। তারা এখানে এসেছে যদি কোনো প্রমাণ খুঁজে পায় এই আশায়, কিন্তু তারা সবকিছু একদম পরিষ্কার দেখতে পায়। এমন সময় তারা দেখতে পায় যে দেয়ালে একটা জায়গায় নতুন করে রং করা হয়েছে, মানে হচ্ছে নতুন রং করে তারা কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে ম্যানুয়েল তার মাকে নিয়ে বাড়িতে চলে আসে। এই দৃশ্য দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কেননা প্রিয়া আর তার বন্ধুরা ধারণা করেছিল ম্যানুয়েল হয়তো তার মাকে খুন করে এই বাড়িতে কোথাও লুকিয়ে রেখেছে বা কোনো ঘরে বন্দি করে রেখেছে, কিন্তু এখন তাদের সকল ধারণাই মিথ্যে প্রমাণিত হয়ে গেল। এখানে প্রিয়া ম্যানুয়েলের মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু ম্যানুয়েল কিছু না কিছু বাহানা করতে থাকে আর তার মায়ের সঙ্গে তাকে কথা বলতে দেয় না। এবারে প্রিয়া ম্যানুয়েলের বোন ডায়নার সাথে যোগাযোগ করতে থাকে। সে ডায়নার নম্বরে বারবার ফোন করতে থাকে, কিন্তু ডায়না ফোন রিসিভ করে না। এবারে আমরা দেখতে পাই ম্যানুয়েল ফোন ধরছে না, আর এখানে আমরা বুঝতে পারি এতদিন ধরে প্রিয়া আসলে ডায়নার সঙ্গে চ্যাটিং করেনি। ডায়নার ফোনটা এতদিন ছিল এই ম্যানুয়েলের কাছে, আর প্রিয়ার সমস্ত মেসেজের রিপ্লাই দিয়েছে হচ্ছে ম্যানুয়েল। পরের দিন ম্যানুয়েল তার মাকে নিয়ে শহরে ফিরে যায়। এদিকে প্রিয়া ডায়না সম্পর্কে তদন্ত শুরু করতে থাকে এবং জানতে পারে ডায়না অদিতি নামে একটি মেয়ের প্রেমে পড়েছিল এবং তারা দুজনে বিয়েও করেছিল। তাই এবারে প্রিয়া অদিতির নম্বরে ফোন করে। তখন অদিতি তাকে বলে সে নিউজিল্যান্ড থেকে ভারতে ফিরে এসেছে, কারণ ডায়না তাকে ভারতে আসতে বলেছে। এ কথা শুনে প্রিয়া অনেক অবাক হয়ে যায়, কেননা ডায়না কিছুদিন আগেই তো নিউজিল্যান্ড ফিরে গেছে। সে আবার কিভাবে অদিতিকে ভারতে আসতে বলে। প্রিয়া জিজ্ঞাসা করে ডায়না কি তোমার সাথে আছে? তখন অদিতি তাকে জানায় ডায়না তার বাড়িতেই আছে এবং এই মুহূর্তে অদিতি ম্যানুয়েলের সাথে তাদের বাসায় যাচ্ছে ডায়নার সাথে দেখা করার জন্য। আসলে অদিতিকে এয়ারপোর্ট থেকে ম্যানুয়েল রিসিভ করে নিয়ে যাচ্ছিল। এই কথা শুনে প্রিয়া তাকে বলে তুমি ভীষণ বিপদের মধ্যে আছো, তুমি যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করো। এমন সময় আমরা এই মুভির সবচেয়ে বড় টুইস্টটা দেখতে পাই। ম্যানুয়েল যখন ডায়নার সঙ্গে থাকে তখন তার মা তাকে ফোন করে আর তাকে বলে ডায়নাকে যেখানে পাঠিয়েছ অদিতিকেও সেখানে পাঠিয়ে দাও। এবারে আমরা বুঝতে পারি যে ডায়না আসলে নিউজিল্যান্ড যেতেই পারেনি। এয়ারপোর্টে ড্রপ করার কথা বলে ম্যানুয়েল তার বোনের জীবন শেষ করে দিয়েছে, তাও আবার তার মায়ের নির্দেশ মতোই। গাড়ির মধ্যে অদিতি প্রিয়াকে একটি ভিডিও সেন্ড করে। সেখানে ডায়নার মা ডায়নাকে বলছে তুমি যত দ্রুত সম্ভব বাড়িতে চলে আসো, আমার শরীর ভীষণ খারাপ, আমাকে শেষ দেখা দেখতে চাইলে তাড়াতাড়ি এখানে চলে আসো। এটা দেখে প্রিয়া বুঝতে পারে যে ডায়নার মা মিথ্যে বলে তাকে ভারতে ডেকেছিল। আসলে তার মা কখনো নিখোঁজই হয়নি, তার মেয়েকে মিথ্যা নাটক সাজিয়ে দেশে আনার জন্য তারা একটি প্ল্যান করেছিল, আর এখন সে মিথ্যে বলে অদিতিকেও দেশে নিয়ে এসেছে। এবারে ম্যানুয়েল অদিতির মুখে একটি মেডিসিন স্প্রে করে তাকে অজ্ঞান করে ফেলে। প্রিয়া তৎক্ষণাৎ শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু ম্যানুয়েলের পুরনো বাড়িতে গিয়ে সেখানে সে কাউকেই খুঁজে পায় না। তারপর প্রতিবেশীরা তাকে জানায় যে ম্যানুয়েল নতুন একটি বেকারি খুলেছে। প্রিয়া সেই বেকারিতে চলে যায় এবং সেখানে পৌঁছালে ম্যানুয়েল তার উপরে আক্রমণ করে, কিন্তু প্রিয়া গাড়ি চালিয়ে তার উপর দিয়ে চলে যায় এবং কোনোভাবে অদিতির কাছে পৌঁছায়। ম্যানুয়েল অদিতিকে একটি ট্রাঙ্কের সাথে বেঁধে রেখেছিল এবং প্রিয়া অদিতিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। ঠিক তখনই ম্যানুয়েলের মা ফোন করে জানতে চায় কি হয়েছে, সবকিছু কি ঠিকঠাকভাবে শেষ করেছ, অদিতি কি এখনো বেঁচে আছে? কিন্তু প্রিয়া তখন ফোন ধরে এবং তাকে বলে আমি জানতে পেরেছি যে এই সব কিছুই তুমি করেছ। তারপর সে পুলিশকেও জানায়, যার ফলে পুলিশ এসে ম্যানুয়েল এবং তার মাকে গ্রেপ্তার করে। পাশাপাশি রাই এবং জনকেও গ্রেপ্তার করা হয়। তারপরে আমরা জানতে পারি যে যখন ডায়না অদিতির সঙ্গে সম্পর্কে জড়ায় তখনই তার মা সম্মান রক্ষার জন্য তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, কারণ সে চায়নি তার বাড়ির কেউ ডায়না এবং অদিতির এই সম্পর্ক সম্পর্কে জানুক। তাই তারা সবাই মিলে এই কলোনিতে ফিরে এসে থাকতে শুরু করে এবং ডায়নাকে নিউজিল্যান্ড থেকে ভারতে নিয়ে আসে এই মিথ্যে অজুহাতের নাটক করে। এরপর তারা পরিকল্পনা করে কিভাবে ডায়নাকে হত্যা করবে এবং অদিতিকেও সরিয়ে দেবে। এজন্যই যখন ডায়না নিউজিল্যান্ড ফিরে যাচ্ছিল তখন ম্যানুয়েল তাকে হত্যা করে আর তার দেহ একটি ট্যাঙ্কে রাসায়নিক দিয়ে ডুবিয়ে রাখে এবং ধীরে ধীরে সেই দেহ গলিয়ে নর্দমায় ফেলে দেয়। এখন যেহেতু তার কাছে ডায়নার ফোন ছিল তাই সে অদিতিকে মেসেজ পাঠিয়ে ভারতে ডাকে এবং তারা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু এর মধ্যেই প্রিয়া এসে যায় আর এ কারণে তাদের সমস্ত প্ল্যান ফাঁস হয়ে যায় আর অদিতিও প্রাণে বেঁচে যায়। এখানেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখেছি যখন ম্যানুয়েল তার কাকা রায়ের সাথে গাড়িতে বসে ডায়নাকে হত্যা করার পরিকল্পনা করছিল তখন দুর্ঘটনাবশত প্রিয়ার গাড়িতে সেটা ধাক্কা দেয়। আর এই দৃশ্যটাই আমরা সিনেমার একদম শুরুতে দেখেছিলাম, যখন প্রিয়া তার বন্ধুর সাথে বসে ফেক ডকুমেন্টস তৈরি করছিল তখনই তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। আর এই দৃশ্যের মাধ্যমে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের কাহিনী?
তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।